মহাকাশে এখন শুধু পৌঁছানোটা বড় কথা নয়, আসল খেলাটা হলো শক্তি নিয়ে। চাঁদে কে শক্তি যোগাবে তা নিয়েই শুরু হয়েছে এক নতুন প্রতিযোগিতা। চলুন দেখি এই প্রতিযোগিতা কিভাবে পৃথিবীতে ক্ষমতার ভারসাম্যটাই পুরোপুরি বদলে দিতে পারে। এটা কিন্তু কোনো সাধারণ ঘোষণা না। রাশিয়ার মহাকাশ সংস্থা মানে রসকসমসের একেবারেই প্রধান ইউরি বরিসভ নিজেই এই কথাটা বলেছেন। আর এই এক কথাতেই কিন্তু মহাকাশ গবেষণার ভবিষ্যৎ নিয়ে নতুন করে একটা ঝড় উঠে গেছে। বলা যায় এটা একটা বিশাল পরিকল্পনার আনুষ্ঠানিক স্বীকারোক্তি। হ্যাঁ, যা শুনছেন একদম ঠিক। চাঁদে একটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোনো সাইফাই মুভির গল্প না, কিন্তু এটা এখন বাস্তব পরিকল্পনা। আর এই পরিকল্পনাটা করেছে বিশ্বের দুই বড় মহাকাশ শক্তি, রাশিয়া আর চীন। কিন্তু প্রশ্ন হলো কেন তারা এত বড় একটা ঝুঁকিপূর্ণ আর জটিল প্রকল্পে নামছে? এই পুরো প্ল্যানটার পেছনে আছে আসলে একটা শক্তিশালী জোট, রাশিয়ার রসকসমস আর চীনের সিএনএসএ। তো রাশিয়া কি দিচ্ছে? তাদের বহু বছরের নিউক্লিয়ার টেকনোলজির অভিজ্ঞতা আর মহাকাশ গবেষণার জ্ঞান। আর অন্যদিকে চীন, তারা আনছে বিশাল অঙ্কের টাকা আর তাদের নিজেদের বানানো অত্যাধুনিক স্পেস টেকনোলজি। এখন মনে হতেই পারে, আরে চাঁদে তো প্রচুর সূর্যের আলো, তাহলে সোলার পাওয়ার বাদ দিয়ে নিউক্লিয়ার পাওয়ারের দিকে কেন ছুটছে সবাই? আসল কারণটা কিন্তু চাঁদের একটা অদ্ভুত বৈশিষ্ট্যের মধ্যেই লুকিয়ে আছে। দেখুন, চাঁদের যখন দিন থাকে তখন সোলার পাওয়ার একদম ফার্স্ট ক্লাস কাজ করে, কিন্তু সমস্যাটা হয় রাত নামলে। আর চাঁদের রাত মানে কিন্তু সব অন্ধকার, সোলার প্যানেল তখন পুরোপুরি অকেজো। ঠিক এখানেই নিউক্লিয়ার পাওয়ার পুরো খেলাটা ঘুরিয়ে দেয়, কারণ এর জন্য সূর্যের আলোর কোনো দরকারই নেই। মাইনিং হোক বা লাইফ সাপোর্ট সিস্টেম ২৪ ঘন্টা সপ্তাহে ৭ দিন এক নাগাড়ে পাওয়ার সাপ্লাই দিতে পারে। তাই চাঁদের লম্বা সময়ের জন্য ঘাঁটি বানাতে গেলে এটাই একমাত্র ভরসা। ভাবতে পারেন, চাঁদের একটা রাত মানে পৃথিবীর হিসাবে টানা ১৪ দিন। এই লম্বা সময়টা জুড়ে কিন্তু একটানা অন্ধকার। সোলার প্যানেল একেবারে বেকার। এবার ভাবুন তো, কোনো মানুষ যদি সেখানে থাকে, ২ সপ্তাহ পাওয়ার ছাড়া থাকাটা কি সম্ভব? একদমই না। আর ঠিক এই কারণেই নিউক্লিয়ার পাওয়ার ছাড়া আর কোনো উপায় নেই। এই যে টেকনোলজিটা, এটার একটা গালভরা নাম আছে, ফিশন সারফেস পাওয়ার। যদিও রাশিয়া আর চীনের ঘোষণাটা নতুন, আইডিয়াটা কিন্তু মোটেও নতুন না। আমেরিকা তো বহু বছর ধরেই এরকম ছোট মডুলার রিয়্যাক্টর নিয়ে কাজ করছে, মানে টেকনোলজিটা কিন্তু অলরেডি আছে। আচ্ছা, টেকনোলজির কথা তো অনেক হলো, এবার চলুন একটু রাজনীতির দিকে তাকাই। কারণ এই নিউক্লিয়ার প্ল্যান্টটা কিন্তু শুধু পাওয়ার সাপ্লাইয়ের জন্য না, এটা মহাকাশে ক্ষমতার ভারসাম্যের একটা নতুন খেলা শুরু করতে চলেছে। চাঁদকে নিয়ে এখন পৃথিবীতে মূলত দুটো দল তৈরি হয়ে গেছে। একদিকে আছে আমেরিকার নেতৃত্বে আর্টেমিস অ্যাকর্ডস, যেখানে ৫০টারও বেশি দেশ আছে। আর অন্যদিকে আছে চীন আর রাশিয়ার জোট, যার নাম ILRS বা ইন্টারন্যাশনাল লুনার রিসার্চ স্টেশন। তারা উন্নয়নশীল দেশগুলোকে টানার চেষ্টা করছে, নিজেদেরকে গ্লোবাল সাউথের বিকল্প হিসেবে দেখিয়ে। আর এই রেষারেষিটা কিন্তু শুধু চাঁদেই আটকে নেই, আমাদের মাথার ওপরে পৃথিবীর কক্ষপথেও এটা চলছে। বহু বছরের পুরনো ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন বা ISS তো এখন অবসরের পথে। আর সেই খালি জায়গাটা দখল করতে তৈরি হয়ে গেছে চীনের তিয়াংগং স্পেস স্টেশন। অনেক দেশের বিজ্ঞানীরাই কিন্তু এখন সেদিকেই ঝুঁকছেন। চীনের এই ILRS জোটে কারা যোগ দিচ্ছে দেখুন, পাকিস্তান, সাউথ আফ্রিকা, ভেনেজুয়েলা, মিশর। চীন কিন্তু খুব হিসেব করে এমন দেশগুলোকেই পার্টনার বানাচ্ছে যারা আমেরিকার প্রভাবের বাইরে থাকতে চায়। মানে বুঝতেই পারছেন, মহাকাশে একটা নতুন পাওয়ার ব্লক তৈরির এটা একটা পরিষ্কার ইঙ্গিত। আচ্ছা, তো চলুন আবার চাঁদের প্ল্যানটায় ফেরা যাক। রাশিয়া আর চীন ঠিক কিভাবে এই নিউক্লিয়ার বেসটা বানাতে চাইছে, তাদের রোডম্যাপটা আসলে কি? ওদের পুরো প্ল্যানটা কিন্তু ৩টে ধাপে ভাগ করা। প্রথম ধাপে মানে ২০২৬ সাল পর্যন্ত ওরা চাঁদের ম্যাপ বানাচ্ছে আর ঠিকঠাক একটা জায়গা খুঁজছে। এরপর শুরু হবে আসল খেলা, মানে দ্বিতীয় ধাপ। ২০২৬ থেকে ২০৩৫-এর মধ্যে ওরা মূল পরিকাঠামো আর সেই নিউক্লিয়ার প্ল্যান্টটা বানাবে। আর ফাইনালি ২০৩৬ সাল থেকে একটা পুরোপুরি চালু রিসার্চ স্টেশন বানানোর টার্গেট ওদের। মানে বুঝতেই পারছেন, এটা কোনো তাড়াহুড়োর প্ল্যান না, একদম লম্বা সময়ের পরিকল্পনা। আর এই প্ল্যানের সবচেয়ে অবাক করা ব্যাপারটা কি জানেন? এই নিউক্লিয়ার রিয়্যাক্টরটা কোনো মানুষ বানাবে না,
বানাবে রোবট, সব কিছু হবে অটোমেটিক। টার্গেট হলো 2023 থেকে 2035 সালের মধ্যে কাজটা শেষ করা। এটা কিন্তু শুধু একটা টেকনিক্যাল চ্যালেঞ্জ না, এটা মহাকাশে কিছু তৈরি করার পুরো কনসেপ্টটাই বদলে দেবে। তো সব মিলিয়ে টেকনোলজি আর পলিটিক্সের এই যে একটা ককটেল তৈরি হয়েছে, এটা কিন্তু আমাদের একটা বড় প্রশ্নের মুখে ফেলে দিচ্ছে। চাঁদের এই পাওয়ার গেমটা আসলে পৃথিবীতে ক্ষমতার নতুন মেরুকরণেরই একটা ছবি, আর এখানে বাজিটা কিন্তু অনেক বড়, এর প্রভাবও হবে বিশাল। রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের একটা কথা আছে যা পুরো ব্যাপারটা পরিষ্কার করে দেয়। তারা বলছে, পৃথিবীতে আমরা যে রাজনৈতিক ভাগাভাগি দেখি, মহাকাশেও ঠিক সেটাই দেখা যাচ্ছে, হয়তো আরও পরিষ্কারভাবে। মানে মহাকাশ এখন আর সবার জন্য এক জায়গা নেই, এটাও এখন রাজনীতিরই একটা অংশ হয়ে গেছে। তাহলে এই সারমর্মটা কি দাঁড়ালো? এই নিউক্লিয়ার প্রজেক্টটা শুধু চাঁদে পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য না, এটা আসলে মহাকাশে আমেরিকার বা পশ্চিমা বিশ্বের দাপটের বিরুদ্ধে একটা বিকল্প শক্তি হয়ে ওঠার চেষ্টা। এমন দিন হয়তো দূরে নেই যখন মহাকাশটাও পৃথিবীর মতলে দুটো আলাদা রাজনৈতিক শিবিরে ভাগ হয়ে যাবে। এত সব প্রতিযোগিতা, এত সব উচ্চাকাঙ্ক্ষা, সব কিছুর শুরু কিন্তু আমাদের এই নীল গ্রহটা থেকেই। চাঁদের দিকে তাকাতে গিয়ে আমাদের হয়তো একবার নিজেদের দিকেও ফিরে দেখা দরকার। আর সব শেষে প্রশ্নটা কিন্তু একটাই, আমরা চাঁদকে ঠিক কী হিসেবে দেখতে চাই? পুরো মানবজাতির সবার সম্পদ, নাকি ক্ষমতার লড়াইয়ের নতুন একটা ময়দান? এই প্রশ্নের উত্তরের উপরেই হয়তো নির্ভর করছে মহাকাশে আমাদের ভবিষ্যৎ।